তো আজকের ক্লাসে আমরা শুরু করব নির্ণয়কের ধারণা দিয়ে। আর আমাদের টার্গেট থাকবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করা। তার মানে আজকে আমরা নির্ণয়কের ধারণা নিব, নির্ণয় সম্পর্কে টুকিটাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো জানবো। দেন হচ্ছে আমরা বিপরীত ম্যাট্রিক্স কি, কিভাবে বের করতে হয়, কোন ফর্মুলা ব্যবহার করতে হয়, কি কি মেকানিজম সেখানে কাজ করে, টোটাল প্রসেসটা আমরা দেখবো। বোর্ড পরীক্ষায় বিপরীত ম্যাট্রিক্স থেকে প্রশ্নগুলো কিভাবে আসছে সেই পর্যন্ত দেখে দেন আমাদের ক্লাসটা ইনশাল্লাহ শেষ হবে। তাহলে প্রথমে চলো শুরু করি আমরা নির্ণয়কের ধারণা দিয়ে। তোমরা ম্যাট্রিক্স সম্পর্কে মোটামুটি ধারণা পাইছো, ধারণা আছে। এবং ম্যাট্রিক্স করার পর ইন্টারমিডিয়েট যেটা হয়, যখন প্রথম তোমাদের ম্যাট্রিক্স করানো হয় তখন কিন্তু তোমরা একটা কনফিডেন্স পাও যে হ্যাঁ অনেক সহজ, ইন্টারমিডিয়েট ম্যাথ মনে হয় অনেক সহজ। বাট এই কনফিডেন্সটা আইসা মোটামুটি ভাবে একটু ধাক্কা খায় যখন তোমরা নির্ণয়কের ওই যে প্রমাণের যে অঙ্কগুলা, মান নির্ণয়ের যে অঙ্কগুলা করো ওই সময়টায়। তো ওই অঙ্কগুলাও অ্যালগোরিদম ফলো করে যদি করা হয় তাহলে একেবারে ইজি হয়ে যায়। তোমাদের অলমোস্ট 90% স্টুডেন্টই দেখবা যে সেই অঙ্কগুলার ক্ষেত্রে ধরতে পারতেছে না কিভাবে শুরু করবে, কিভাবে ক্যালকুলেশন করবে। তো ওইটা আমাদের আজকের ক্লাসের টপিক না, আগামী ক্লাসে আমরা ওই বিষয়গুলো পড়বো। বাট ওই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা তাহলে নির্ণয়কের ধারণা দিয়ে শুরু করি। তো ম্যাট্রিক্স হলো আমাদের একটা সাজানো ব্যবস্থা, ম্যাট্রিক্সকে আমরা সাজানো ব্যবস্থা বলি। নির্ণায়কও একটা সাজানো ব্যবস্থা বলা যায়, মানে সেম জিনিস। ম্যাট্রিক্সেরও আমাদের সারি থাকে, কলাম থাকে, নির্ণায়কেরও আমাদের সারি থাকবে, কলাম থাকবে। ডিফারেন্সটা কোথায়? মেইন ডিফারেন্সটা হচ্ছে যে ম্যাট্রিক্স হলো শুধুমাত্র একটা সাজানো ব্যবস্থা, তার কোনো ভ্যালু থাকে না, তার কোনো মান থাকে না। বাট নির্ণায়ক, তার একটা সুনির্দিষ্ট মান পাওয়া যায়। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স, মেইন পার্থক্যটা। তাহলে একটা ম্যাট্রিক্স আমরা শুধুমাত্র সেখানে সাজাতে পারবো, যখনই সেই ম্যাট্রিক্সের মান নির্ণয় করার প্রয়োজন হবে তখনই সেই ম্যাট্রিক্সটাকে আমাদের নির্ণয়কে কনভার্ট করে ফেলতে হয়, কারণ নির্ণয়কের মান পাওয়া যায়। আর লিটারেলি বললে এখানে প্রপার্টিগত যে দিকগুলো, এই দিকগুলো সেম। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যাকে আমরা সারি বলি, যেমন এখানে এটা হচ্ছে আমাদের একটা সারি, এটা হচ্ছে একটা সারি, এটা হচ্ছে একটা সারি, তিনটা সারি আছে। একইভাবে একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তিনটা কলাম আছে। এটাকে যখন নির্ণয়কে কনভার্ট করব তখন এটা একই থাকবে। এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। বাট এখানে আমরা এটার কোনো মান নির্ণয় করতে পারি না, এখানে এটার আমরা মান নির্ণয় করতে পারি। আচ্ছা, আরো টুকটাক কিছু পার্থক্য আছে যেটা আমরা পরে দেখবো, মানে আমাদের টাইম টু টাইম যখন কেসগুলো সামনে আসবে। তাহলে এখন আমাদের জানতে হবে কি, জানতে হবে যে যেহেতু দুইটাকে আলাদাভাবে আমাদের ব্যবহার করতে হবে, আইডেন্টিফাই করতে হয়, তাহলে দুইটার আলাদা চিহ্ন থাকতে হবে। তাহলে এই যে নির্ণয়কের চিহ্নটা কি? ম্যাট্রিক্সের চিহ্নের ক্ষেত্রে আমরা তিন ধরনের চিহ্ন ব্যবহার করছি। আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করছি, আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি, তারপর তোমাদের বলছিলাম যে যখন তোমাদের ক্লাস নিয়ে আসছে আমি, আহ, এরকম ডাবল বার এটা দিয়েও ব্যবহার করা যায়। বাট এটার ক্ষেত্রে বলছিলাম যে আমরা পারতপক্ষে এটা ব্যবহার করব না যদি আমাদের প্রশ্নে না দেয়। কেন ব্যবহার করব না, তার কারণটা ছিল এই যেটা, কারণ নির্ণয়কের চিহ্ন হচ্ছে মডুলাস চিহ্নের মতো লম্বা দুইটা বার দিয়ে নির্ণয়কে প্রকাশ করা হয়। এখন ম্যাট্রিক্স লিখতে গিয়ে যদি আমরা এই যে দুইটা দাগের পরিবর্তে একটা দাগ দিয়ে ফেলি তখন ওটা ম্যাট্রিক্স থাকে না, তখন এটা হয়ে যায় নির্ণয়ক। এবং দুইটা আলাদা জিনিস। ম্যাট্রিক্স হলো শুধু সাজানো ব্যবস্থা যার মান নাই, আর নির্ণয়ক হচ্ছে এমন একটা সাজানো ব্যবস্থা যার মান আছে। তো দুইটা যদি আলাদা জিনিস, চিহ্ন ভুল হলে তখন নাম্বার কেটে দিবে। তাহলে এই যে ম্যাট্রিক্স আর নির্ণয়কের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারলা কিনা, বা একেবারে ফান্ডামেন্টাল কনসেপ্টটা বুঝতে পারলা কিনা, এবং এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। জি স্যার, বুঝতে পারছি। না স্যার। আচ্ছা, এখন এই যে স্যার। নির্ণয়কের একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাটা কি? সেটা হচ্ছে তুমি যখন ম্যাট্রিক্স দেখছো, ম্যাট্রিক্সের মধ্যে সেটা বর্গাকার হয়েছে, সেটা আয়তাকার হয়েছে, সেটার সাইজের কোনো রেস্ট্রিকশন ছিল না। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে এটা শুধুমাত্র বর্গাকার হবে, এটার আয়তাকার হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এটাতে যতগুলা সারি থাকবে ততগুলাই কলাম থাকবে। এটা হচ্ছে নির্ণায়কের একটা রেস্ট্রিকশন, একটা সীমাবদ্ধতা। আচ্ছা, তাহলে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ধরো এটা একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণয় বোঝানোর জন্য আমরা এই যে ডিটারমিনেন্ট অফ এ, দুই পাশে মডুলাসের মতো এরকম খাড়া দাগ দিয়ে তার মাঝে আমরা এই ম্যাট্রিক্সটা লিখবো, এবং এখানেও চিহ্নটা ওই চিহ্নই দিতে হবে, খাড়া দাগ দিতে হবে। তো আমি তোমাদের ইন্টারমিডিয়েটে যত খাতা দেখছি আমার লাইফে এখন পর্যন্ত, ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়ে অনেক কমন একটা ভুল হচ্ছে এটা, যখন তুমি নির্ণয়কে যাচ্ছ বা মান নির্ণয় করতেছো তখন এখানে গিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। তো এই জায়গাটা একটু সতর্ক থাকবা, এই ভুলটা যাতে না হয়, এই ভুলটা যাতে না করো আর কি। এটা অবচেতন মনে আসলে হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এইটা ছাড়াও নির্ণায়ক লেখার আরেকটা হচ্ছে এটা ডিটারমিনেন্ট, ইংরেজি শব্দ যেটা তার প্রথম তিনটা লেটার নিয়ে টিইটি অফ এ, এটাও নির্ণয় কি বোঝায়। কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন অনেক সময় এইভাবে দেওয়া থাকে যে ডিটারমিনেন্ট অফ এ নির্ণয় করো। তাহলে আমরা জিস্ট কথাগুলাই জানতেছি। এক নাম্বার আমরা জানলাম নির্ণায়ক হচ্ছে ম্যাট্রিক্স এর মতো একটি সাজানো ব্যবস্থা, তার মানে এখানেও সারি থাকবে, এখানেও কলাম থাকবে। কিন্তু এই সাজানো ব্যবস্থা থেকে আমরা একটা মান নির্ণয় করতে পারবো। কিন্তু ম্যাট্রিক্স হলো এমন একটা সাজানো ব্যবস্থা যার নির্দিষ্ট কোনো মান নাই, মান আমরা নির্ণয় করতে পারি না, এই জন্যই ম্যাট্রিক্স থেকে আমাদের নির্ণয়কের প্রয়োজনটা হয়েছে। আচ্ছা, এখন
চিহ্ন যখন আসতেছে, তাহলে ম্যাট্রিক্সের চিহ্ন আর নির্ণয়কের চিহ্নের পার্থক্যটা কি? ম্যাট্রিক্সের চিহ্ন আমরা তিনটা ব্যবহার করতে পারি, আর নির্ণয়কের চিহ্নের ক্ষেত্রে শুধুমাত্র লম্বা খাড়া দাগ দিয়ে প্রকাশ করতে হয়। এটাকে আমরা আহ এই যে নির্ণায়ক প্রকাশ করার জন্য যে ম্যাট্রিক্সটাকে নির্ণয়কে নিচ্ছি তার দুই পাশে এরকম লম্বা দাগ দিয়েও প্রকাশ করতে পারি, অথবা ডিটারমিনেন্ট অফ এ লিখলেও হবে। আচ্ছা, এটা গেল নির্ণায়কের প্রাথমিক কথা। এখন ম্যাট্রিক্স আর নির্ণায়কের পার্থক্যের মূল বা ফান্ডামেন্টাল ভিত্তিটাই হচ্ছে মান। একটাতে তুমি মান নির্ণয় করতে পারো, আরেকটাতে মান নির্ণয় করতে পারো না। তাহলে যখন তুমি নির্ণায়ক নিয়ে কাজ করবা, তখন তোমাকে ওই জিনিসটা আগে শিখতে হবে যে তাহলে নির্ণায়কের মান আমরা কিভাবে বের করতে পারি। এই মান নির্ণয় করার জন্য যেহেতু নির্ণায়ক বর্গাকার হয়, দুই ধরনের নির্ণায়কের মান নির্ণয় করা শিখলে তোমার ইন্টারমিডিয়েট সিলেবাসটা কভার হয়ে যাবে। মানে এই সিলেবাসের মধ্যে আর এর ব্যতিক্রম কিছু তুমি পাবা না। একটা হচ্ছে 2x2 আকারের ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে 3x3 আকারের ম্যাট্রিক্স। যেমন এখানে এটা একটা 3x3 আকারের ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে আমরা 2x2 আকারের ম্যাট্রিক্সটা আগে দেখি। যেমন ধরো বি একটা ম্যাট্রিক্স, এখানে এটার উপাদানগুলা বা ভুক্তিগুলা থাকলো 1 4 3 6, র্যান্ডমলি আমরা নিলাম। তাহলে তোমাকে বললো এটার মান নির্ণয় করো, তাহলে এটার নির্ণয়কে চলে যেতে হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ বি ইকুয়ালস টু, চিহ্নটা চেঞ্জ হবে, 1 4 3 6। আচ্ছা, এরপর একেবারে ইজি, একেবারে সহজ, শুধু একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে এটার মুখ্য কর্ণ বরাবর ভুক্তি দুইটাকে গুণ করতে হবে। তাহলে 1 × 6 যা আসবে তা থেকে তোমাকে এই যে গৌণ কর্ণ বরাবর যেটা থাকবে এটা বিয়োগ করতে হবে। তাহলে তোমার এখানে আছে 1, এখানে আছে 6, 6 × 1 হচ্ছে 6, তারপরে ফর্মুলার মাইনাস 3 × 4, 3 × 4 = 12, 12। তাহলে ইকুয়ালস টু এখান থেকে আমাদের আসবে -6। এটাই হচ্ছে আমাদের এই যে বি যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মান। তাহলে আমি যদি একটা ম্যাট্রিক্স ধরো 2x2 আকারে তোমাদের দেই, যেমন 2 3 4 7, তাহলে বলো তো এটার মান কি হবে? প্লাস টু টু। স্যার। টু স্যার। 2 আসছে? টু। হ্যাঁ। জি সাত স্যার। দুগুণে 14 মাইনাস 3 × 4 = 12, 12 14 থেকে 12 গেলে 2। তাহলে 2x2 আকারের ম্যাট্রিক্স মানে যদি বা নির্ণায়ক তোমাকে যদি মান নির্ণয় করতে বলে, যেখানেই দেখ বা যেখানেই আসুক, পারবা না? জি পারা যাবে তো নাকি? স্যার। আচ্ছা, এখন আসো 3x3 আকারের যেটা আছে, এটার মান আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে এটার মান নির্ণয় করতে পারলে তোমার এই যে মান নির্ণয়ের যে অংশটা, এই অংশটা শেষ। মানে এখানে আর কিছু তোমার শিখতে হবে না, জাস্ট দুইটা জিনিস, 2x2 আকারের, 3x3 আকারের। আচ্ছা, এখানে আমরা একটা প্যাটার্ন ফলো করি, একটা সিস্টেম ফলো করি। কি সিস্টেম ফলো করি? ফার্স্ট অফ অল কিছু বিষয় আমরা একটু জেনে নেই। তুমি যখন মান নির্ণয় করতে যাচ্ছ, এই মানটা তুমি যে কোনো একটা সারি বা কলাম বরাবর নির্ণয় করতে পারবা। যেমন আমরা এই যে প্রথম সারি বরাবর বিস্তার করে মান নির্ণয় করতে পারবো, দ্বিতীয় সারি বরাবর বিস্তার করে মান নির্ণয় করতে পারবো, তৃতীয় সারি বরাবর বিস্তার করে মান নির্ণয় করতে পারবো। আবার চাইলে প্রথম কলাম বরাবরও বিস্তার করে মান নির্ণয় করতে পারবো, দ্বিতীয় কলাম বরাবর পারা যাবে, তৃতীয় কলাম বরাবর পারা যাবে। এখন যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তারের মাধ্যমে আমরা মান নির্ণয় করতে পারবো, কিন্তু আমাদের সুবিধার্থে, আমাদের যাতে ভুল না হয়, ক্যালকুলেশনটা যাতে আমরা স্মুথলি করতে পারি, এই জন্য আমরা সবসময় প্রথম সারি বরাবরই বিস্তার করে থাকি, এবং তোমরা এটাই সবসময় চেষ্টা করবা করার জন্য। যদি বাধ্য না হও, কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো প্রথম সারির বাইরে গিয়েও বিস্তার করতে হয়। তাহলে এখন আমরা বিস্তার করব, বিস্তারের সিস্টেমটা কি? তোমাকে একটা একটা করে ভুক্তি নিতে হবে। প্রথম ভুক্তিটা নিবা, এবং এই ভুক্তিটা নিবা তার অবস্থানগত চিহ্ন সহ। তাহলে ওয়ানের অবস্থানগত চিহ্ন মনে আছে তোমাদের? অবস্থানগত চিহ্ন কি? স্যার। প্লাস। প্রথমটার অবস্থানগত চিহ্ন প্লাস। তাহলে এখানে আমরা নিব 1। যখন তুমি এটা নিবা, তখন মনে মনে এই ভুক্তিটা যে সারিতে আছে এই সারিটা বাদ দিয়ে দিবা, এই ভুক্তিটা যে কলামে আছে কলামটা বাদ দিয়ে দিবা। তাহলে এই সারি বাদ, এই কলাম বাদ, বাদ দিয়ে থাকবে কি? 5 6 8 9, এই চারটা থাকতেছে, এই যে 5 6 8 9। এই চারটাকে আমরা কল্পনা করলে কি এরকম একটা 2x2 আকারের ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এখন ওইটার মান আমাদের নির্ণয় করতে হবে, নির্ণয় করে এর সাথে গুণ করতে হবে। তাহলে একবারে যদি করে দেই, বা আচ্ছা প্রথমটা একটু ভেঙে লিখি, তারপরে আমি বলে দিব যে তোমরা একবারে লিখলে কিভাবে লিখবা। তাহলে 1 নিয়ে 1 এর সাথে গুণ করতে হবে, 1 বরাবর সারি কলাম বাদ দিলে যা থাকবে সেটা। তাহলে 5 6 8 9, এটা আমরা গুণ করব। আচ্ছা, এরপরে নিতে হবে আমাদের 2। যখন আমরা 2 নিব,
এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় ভুক্তি, এটার অবস্থানগত চিহ্ন মাইনাস, তাহলে তখন আমাদের এখানে নিতে হবে -2। -2 নেওয়ার পর এই 2 বরাবর সারি 1 2 3 এটা বাদ, 2 বরাবর কলাম 2 5 8 এটা বাদ, বাদ দিলে আমাদের থাকবে 4 6 7 9 এটা। এরপরে নিতে হবে আমাদের এই যে 3 নাম্বারটা 3, যখন আমরা 3 নিব তাহলে 3 এর অবস্থানগত চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে আমাদের নিতে হবে +3। 3 নিয়ে একই কাজ, 3 বরাবর সারি বাদ, 3 বরাবর কলাম বাদ, বাদ দিলে আমাদের থাকবে 4 5 7 8, তাহলে 4 5 7 8। এখন এখান থেকে আমাদের যে মানটা আসে, তাহলে 1 ইন্টু এই ছোট নির্ণয়কের মান নির্ণয় করতে হবে। তাহলে 5 নং 45 মাইনাস 6 8 48, এরপর -2 ইন্টু 4 নং 36 36 মাইনাস 6 7 42, এরপর +3 ইন্টু 4 8 32 মাইনাস 5 7 35। 35। এখন এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, ইকুয়ালস টু 45 থেকে 48 গেলে -3, একের সাথে গুণ হলে -3 হবে, তারপর মাইনাস এখানে আসতেছে আমাদের 6, সামনে -2, 6। তাহলে মাইনাসে মাইনাসে +12, আর এইখান থেকে আমাদের আসবে মাইনাস 3, যেহেতু 3 3 9, তাহলে -12 +12 ইকুয়ালস টু 0। তাহলে এই নির্ণয়কের মান হচ্ছে, মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি নির্ণয়কে নিয়ে যাই, তখন আমাদের এই যে চিহ্নটাও এখানে নির্ণয় চিহ্ন দিয়ে তারপর করতে হবে, সরাসরি তোমাদের মানটা দেখাচ্ছে আর কি। তাহলে ইকুয়ালসটা আমাদের আসতেছে 0। আলাদা। এখন একটু দেখো, ভালো করে দেখো, আমি এটার পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, তোমাদের যতটুকু মিনিমাম লেখা দরকার অতটুকু লেখো, এরপর পিডিএফ থেকে তোমরা নোট করার দরকার হলে নোট করে নিবা। যা লেখা হচ্ছে পুরোটাই তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিব গ্রুপে। এখন তোমরা হচ্ছে জাস্ট জিনিসটা বুঝতে পারলা কিনা এটাতে ফোকাস করো, কোথায় বুঝো না এটা আমাকে বলো। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরও এখানে আরেকটু বলে দেই পুরো প্রসেসটা। আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করব। প্রথমে আমাদের এই যে প্রথম ভুক্তিটা নিতে হচ্ছে, প্রথম ভুক্তিটা নিলে এইটা আমরা লিখবো, লেখার পর এটা বরাবর সারি কলাম বাদ, বাদ দিয়ে যা থাকবে সেখান থেকে মান নির্ণয় করবো। তুমি যদি সরাসরি এই লাইনটা লিখতে পারো কোনো সমস্যা নাই, ডিরেক্ট মানে এই প্রথম ইসের পর। তাহলে 5 নং 45 মাইনাস 6 8 48, এরপরে দ্বিতীয়টা এখানে যদি -2 থাকতো তাহলে কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। তো এটা একটা বিষয়। তাহলে দ্বিতীয়টা আমরা নিব, দ্বিতীয়টা নিলে তার অবস্থানগত চিহ্ন মাইনাস, এই জন্য এখানে মাইনাস। আমরা সবসময় উপর থেকে নিচে গুণ করব, মাইনাস নিচে থেকে উপরে, মানে ভেক্টরের সাথে এখানে অনেক সময় তোমরা একটু কনফিউশনে পড়ে যাও বা একটু গুলাই ফেলো। তো দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে আমাদের 4 নং 36 মাইনাস 6 7 42, এরপর প্লাস, আমরা এই যে 3 নিছি, প্লাস কেন নিলাম কারণ 3-এর অবস্থানগত চিহ্ন প্লাস, তাহলে 3 বরাবর সারি কলাম বাদ, 4 8 32 মাইনাস 5 7 35। তাহলে এরপরে ক্যালকুলেশন করে যা আসবে ওইটা আমাদের মান। তাহলে এই হলো দুইটা জিনিস, তোমার 2 বাই 2 আকারে নির্ণয়কের মান নির্ণয়, 3 বাই 3 আকারে নির্ণয়কের মান নির্ণয়। এই দুইটা জিনিস যদি তুমি করতে পারো তাহলে তোমার এই ইন্টারমিডিয়েট সিলেবাসে যত ধরনের প্রশ্ন আসবে, যেখানে মান নির্ণয় দরকার হবে, হোপফুলি এর থেকে বড় আকারের নির্ণয়কের মান তোমাকে নির্ণয় করতে হবে না। আচ্ছা, এখন আসো অনুরাশি এবং সহগুণক, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়নি, কারণ আমরা আজকে যেই নিয়মটা দেখবো সেখানে আমাদের এই জিনিসটা দরকার হবে, অনুরাশি আর সহগুণক বের করা। এটা এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ তে প্রচুর প্রশ্ন হয় এখান থেকে ঘুরে ফিরে, বাট সহজ, ইজিলি পারা যায়। আচ্ছা, এটা খুব সহজে তোমাদের বুঝাই দিই। ধরো এই একটা নির্ণায়ক এখানে দেওয়া আছে, অনুরাশি আর সহগুণক পাওয়া যায় হচ্ছে নির্ণয়কের পার্টিকুলার ভুক্তির, যে কোনো একটা ভুক্তির অনুরাশি অথবা সহগুণক তুমি বের করতে পারবা। যেমন তোমাকে প্রশ্নে বলতে পারে 2 এর অনুরাশি কত, 2 এর সহগুণক কত, 9 এর অনুরাশি কত, 9 এর সহগুণক কত, বা 4 এর অনুরাশি কত, 4 এর সহগুণক কত, এরকম পার্টিকুলারলি উল্লেখ করে দিবে। অনেক সময় তোমাকে পজিশন উল্লেখ করে বলবে যে এই নির্ণয়কের 2 1 তম যে ভুক্তিটা আছে, 2 1 মানে হলো দ্বিতীয় সারি প্রথম কলাম, এই যে দ্বিতীয় সারি প্রথম কলাম, তার মানে এই যে 4, এই 4 এর অনুরাশি বের করো। অথবা বললো 3 3 তম ভুক্তির অনুরাশি বের করো, 3 3 মানে কোনটা, তৃতীয় সারি তৃতীয় কলাম, এই যে 9, এই 9 এর অনুরাশি অথবা সহগুণক বের করতে বলবে। আচ্ছা, এখন আসো তাহলে এই জিনিসটা কি, আমরা এটা কিভাবে নির্ণয় করব। তো অনুরাশি আহ আর সহগুণক দুইটা একই জিনিস, শুধু চিহ্নগত একটা পার্থক্য থাকে। আচ্ছা, কিভাবে দুইটা একই জিনিস হলো কিভাবে বের করবো, তাহলে আমরা প্রথমে অনুরাশিটা দেখি। যে কোনো ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তি যেই সারি
এবং যেই কলামে আছে সেই সারি কলাম বাদ দিয়ে যা থাকবে, যেভাবে আমরা মান নির্ণয় করলাম, যা থাকবে সেটাই হলো তার অনুরাশি। যেমন আমি যদি বলি ওয়ানের অনুরাশি, তাহলে ওয়ান বরাবর সারি বাদ, ওয়ান বরাবর কলাম বাদ, তাহলে আমাদের থাকতেছে কি, আমাদের থাকতেছে 5, 6, 8, 9। তাহলে এটাই হচ্ছে ওয়ানের অনুরাশি, এটা হচ্ছে ওয়ান এর অনুরাশি। আচ্ছা, এখন চাইলে তুমি এখান থেকে মানও নির্ণয় করতে পারবা। মান কিভাবে নির্ণয় করবা? এই যে 5 নং 45 মাইনাস 6 টা 48 ইকুয়ালস টু -t। তাহলে ওয়ানের অনুরাশি হচ্ছে -t। নিউমেরিক্যাল ভ্যালু দরকার হলে আমরা এই পর্যন্ত ক্যালকুলেশন করব। আর এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় অপশনে এটাই দিয়ে দেয়, দিয়ে বলে এটার ওয়ানের অনুরাশি কোনটা। আচ্ছা, তাহলে তোমরা বলো তো 2 এর অনুরাশি কি হবে? 4 4 into 4 minus 7 into 6. হ্যাঁ, 2 এর অনুরাশি হচ্ছে 4 × 9 মাইনাস 7 × 6। কারণ 2 বরাবর সারি তুমি বাদ দিবা, 2 বরাবর কলাম তুমি বাদ দিবা, বাদ দিলে তোমার থাকবে হচ্ছে 4 থাকবে, 6 থাকবে, 7 থাকবে, 9 থাকবে। minus 6 তাহলে চার minus নং 6 sir 4 নং 36 মাইনাস 6 × 42 ইকুয়ালস টু -6। তারপরে 9 এর অনুরাশি কি বলতো? 1 into 5 4 into into 2. 7 into 5. minus 3 -3 না? তাহলে 9 বরাবর সারি বাদ, 9 বরাবর কলাম বাদ, বাদ দিয়ে আমাদের থাকবে 5 - 8 -3। হ্যাঁ, গুড। তাহলে তোমরা অনুরাশিটা বের করতে পারতেছো, তাই তো? এখন জি অনুরাশিকে, স্যার যার অনুরাশি তুমি বের করছো, তার অবস্থানগত চিহ্ন দ্বারা গুণ করলেই সেটা হয়ে যাবে সহগুণক। কথাটা কি বললাম? অনুরাশিকে, যার অনুরাশি বের করা হয়েছে, তার অবস্থানগত চিহ্ন দ্বারা গুণ করলে সেটা হয়ে যাবে সহগুণক। যেমন ধরো, আমরা এখানে ওয়ানের অনুরাশি বের করছি, তাহলে ওয়ানের অনুরাশি আমাদের মানে যেটা আসছে সেটা হচ্ছে -t। তাহলে ওয়ানের অবস্থানগত চিহ্ন কি? প্লাস প্লাস। তাহলে -t কে প্লাস দ্বারা গুণ করলে তো -3 হবে, কোনো চেঞ্জ তো আসবে না। তাহলে এই ওয়ান, এই যে ভুক্তিটা, এই ভুক্তির অনুরাশিও যা, সহগুণকও তাই, সেম, একই জিনিস। আবার ধর আমরা 2 এর অনুরাশি বের করলাম, এই যে 2, যেটা এটা 2 এর অনুরাশি আসছে আমাদের -6। এখন 2 এর অবস্থানগত চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে সুতরাং আমরা 2 এর প্লাস সহগুণক যদি বলি, 2 এর সহগুণক ইকুয়ালস টু, একটা হলো তার ফর্মুলার মাইনাস, আরেকটা হচ্ছে তার অনুরাশির মান, -6 ইকুয়ালস টু হচ্ছে +6। তাহলে 2 এর অনুরাশি হচ্ছে -6, সহগুণক হচ্ছে +6। বুঝা গেল? জি স্যার আচ্ছা, আর এই যে অবস্থানগত চিহ্ন যেটা, এটা এটার ক্ষেত্রে একটু বলে নেই, তোমরা যদি কেউ ভুলে গিয়ে থাকো, যে কোনো একটার অবস্থান, ম্যাট্রিক্সের অবস্থানগত চিহ্ন দুই ভাবে আমরা বের করা শিখছিলাম। একটা হচ্ছে সূত্রের মাধ্যমে, -1 to the power i+j, এই ফর্মুলাটার মাধ্যমে। তার মানে যে ভুক্তি, যেমন 1, তাহলে -1 to the power 1 + 1 ইকুয়ালস টু -1² ইকুয়ালস টু +1, +1 মানে হচ্ছে চিহ্ন প্লাস। আবার এই 2, 2 হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলামে, তাহলে -1 to the power 1 + 2, প্রথম সারি দ্বিতীয় কলাম, i এর মান 1, j এর মান 2, ইকুয়ালস টু -1³ ইকুয়ালস টু -1, তাহলে চিহ্ন হচ্ছে মাইনাস। এইভাবে আমরা বের করি, এটা হচ্ছে ফর্মুলার মাধ্যমে। আর একটা প্যাটার্নের মাধ্যমে মনে রাখা যায়। এই প্যাটার্ন তো ধরো এক একজন এক এক ভাবে জিনিসটা এক্সপ্লেন করতে পারে। একটা সহজ বিষয়, যেটা তুমি যদি মনে করো বা মনে রাখো, যে প্রথম যে ভুক্তিটা, এটা চিহ্ন হবে প্লাস, এটা ফিক্সড। আর এর সাথে পাশাপাশি দুইটা ভুক্তির চিহ্ন একরকম হবে না। তাহলে 1 যদি প্লাস হয় 2 হবে মাইনাস, 2 যদি মাইনাস হয় 3 হবে প্লাস, 3 যদি প্লাস হয় 6 হবে মাইনাস, 6 যদি মাইনাস হয় 9 হবে প্লাস। এইভাবে যে কোনোটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যখন অঙ্ক করব, তুমি যখন সহগুণক বের করবা, তুমি যদি এই চিহ্নটা সরাসরি দাও, কোনো সমস্যা নাই। আর তুমি যদি এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের মাধ্যমে বের করে তারপরে বসাও, তাতে কোনো সমস্যা নাই, এটা আরো স্ট্যান্ডার্ড হয়। বাট আমরা অঙ্ক নির্ভুল করাটা আমাদের ফ্যাক্ট। যদি মনে হয় যে এইভাবে করতে গেলে আমাদের অঙ্ক ভুল হতে পারে বা ভুল করার সম্ভাবনা থাকবে, তাহলে আমরা এই যে প্যাটার্ন ফলো করে যেই ভুক্তিটার সহগুণক আমরা বের করব, তার চিহ্নটা আমরা বসাই দিব। এই হচ্ছে জাস্ট একটু সতর্কবার্তা আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা একটু সামনে আগাই। অনুরাশি সহগুণক যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সে যাব। বাট তার আগে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের জিনিসটা একটু মাথায় নিতে হবে। কোন একটা ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয় যদি তার নির্ণায়কের মান শূন্য হয়। তার মানে একটা ম্যাট্রিক্সের
নির্ণায়কের মান যদি শূন্য হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে বলতে হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কেন লাগবে আমাদের এখন? কারণ যে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী তার বিপরীত ম্যাট্রিক্স নাই। কোনো ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয়, মানে তার নির্ণায়কের ম্যাট্রিক্সের মান নাই, তার নির্ণায়কের মান যদি শূন্য হয় তখন সেটাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না। এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স থাকার শর্ত। যেমন এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কেন, দেখো তুমি এটার মান নির্ণয় করো। তাহলে ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ 2 4 1 2 ইকুয়ালস টু, এখান থেকে আসবে 2 2 গুণে 4 -4 ইকুয়ালস টু 0। এই যে মান যেহেতু শূন্য আসছে তার মানে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যখনই ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে তখন এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নাই। বিষয়টা কি ক্লিয়ার তোমরা বলো? জি স্যার। স্যার। আচ্ছা, এখন আসো তাহলে আরেকটু আমরা গভীরে যাই বিপরীত ম্যাট্রিক্সের। ফার্স্ট অফ অল, ওই যে বিপরীত যোগ্যতা যেটা প্রশ্ন অনেক সময় বলে যে বিপরীত যোগ্যতা বলতে কি বোঝায়, বা তোমার ভাইবাতে প্রশ্ন করতে পারে, অনেক সময় ব্যবহারিক যে ভাইবা হয় সেখানে অনেক সময় টুকটাক বেসিক লেভেল থেকে প্রশ্ন করলে এই ধরনের প্রশ্ন করে। তাহলে বিপরীত যোগ্যতা বলতে ওই যে কথাটা বললাম যে একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে যদি তা অব্যতিক্রমী হয়, মানে ব্যতিক্রমী না হয়। ব্যতিক্রমী হইলে সেটার বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। আচ্ছা, এখন তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা আসলে কি? এটা যদি গাণিতিক ভাবে বলি, এখানে এই যে সংজ্ঞাতে যেটা লেখা হয়েছে এটা সংজ্ঞা আসবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য। তাহলে এই সংজ্ঞাটা হচ্ছে এটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা কনফিউজ করতে পারে তোমাকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে কোনো ম্যাট্রিক্স, ধরো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে যেই ম্যাট্রিক্সটা গুণ করলে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটাই হলো এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। কথাটা কি বললাম? ধরো এই একটা ম্যাট্রিক্স, তার সাথে অন্য যে ম্যাট্রিক্সের গুণফল অভেদক ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সটাই হলো তার বিপরীত ম্যাট্রিক্স। যেমন এখানে বলা হয়েছে যে এ যদি এমন একটা ম্যাট্রিক্স হয়, এর জন্য এমন একটা ম্যাট্রিক্স বি পাওয়া যায় যাতে এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই, আই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, তখন বি কে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। তো এখানে আসলে এ বি দুটা তুমি কনফিউজ হতে পারো। এখানে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্স থেকে আমরা বের করি সাধারণত, এখানে অন্য আরেকটা ম্যাট্রিক্স আসে না। তাহলে তুমি এই যে এইভাবে মনে রাখো যে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। আর এ ম্যাট্রিক্সের সাথে এ ইনভার্স যদি আমরা গুণ করি তাহলে কি পাওয়া যাবে? তাহলে অবেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো এটাই হলো এই কথাটা এখানে বলছে, যে একটা ম্যাট্রিক্স এ, তার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স, এটা তুমি অন্য নামে বলো, এটা তুমি বি বলো, সি বলো, ডি বলো, যাই বলো, কিন্তু কি হইতে হবে? এই দুটা গুণ করলে অবেদক ম্যাট্রিক্স আসতে হবে। যদি আসে তাহলে আমরা সেটাকে বলবো ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স ইউনিক, অনন্য, এটা একাধিক পাওয়া যায় না। একটা ম্যাট্রিক্সের একটা বিপরীত ম্যাট্রিক্স থাকে। আমরা এই যে বৈশিষ্ট্যগুলো যদি একটু দেখি, তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা, যে কোনো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স অনন্য। এই অনন্য মানে হচ্ছে একটাই পাওয়া যাবে, একাধিক পাওয়া যাবে না। বৈশিষ্ট্যগুলা এগুলো মুখস্থ করতে হবে না, সাধারণত আসে না আর কি। মানে এখন পর্যন্ত রেকর্ড নাই যে এরকম আসছে যে বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য লেখো, আসার কথা না। বাট এমসিকিউ এর জন্য বা তোমার আহ, জিনিসগুলা জানার জন্য মোটামুটি ভাবে একটু ধারণা দিয়ে দিচ্ছি, যাতে কোনো জায়গায় যদি দরকার হয় তুমি যাতে বিষয়গুলো ব্যবহার করতে পারো। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কোন ম্যাট্রিক্সের, ধরো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তুমি নির্ণয় করলা, তাহলে তুমি এ ইনভার্স পাইলা। পাওয়ার পর যে রেজাল্টটা পাইলা ওটাকে আবার ইনভার্স করলা, মানে ওইটার আবার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলা, তখন কি হবে? তখন হলো তুমি আগের ম্যাট্রিক্সে চলে যাবা। তো এই জিনিসটা হচ্ছে দ্বিতীয় প্রপার্টিতে বলা হয়েছে, যে কোনো ম্যাট্রিক্স যদি এ হয়, সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমরা যদি বের করি তাহলে আমরা কি বের করবো? আমরা বের করবো এ ইনভার্স। তাহলে এ ইনভার্স যেটা পাওয়া যাবে তাকে যদি আবার আমরা ইনভার্স করি তাহলে ইকুয়ালস টু হবে এ। তাহলে এ ইনভার্স এর ইনভার্স ইকুয়ালস টু এ। বহুপদী সমর্থক সূচক যে প্রশ্নগুলো হয় ওই প্রশ্নগুলোর জন্য এই প্রপার্টিগুলো জানা থাকতে হবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে বিপরীতকরণ যোগ্যতা সম্পন্ন যে কোনো ম্যাট্রিক্স এ এর জন্য, মানে বিপরীত ম্যাট্রিক্স থাকে বা আছে এরকম একটা ম্যাট্রিক্স এর জন্য তার ট্রান্সপোজের ইনভার্স তার ইনভার্সের ট্রান্সপোজের সমান। এটা ব্যবহার করে আমাদের কিছু ক্ষেত্রে অঙ্কে আমরা একটু অ্যাডভান্টেজ নিতে পারি। বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে আমি এটা দেখাবো তোমাদের। তাহলে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে বের করা হয়? ওই ম্যাট্রিক্সের সারিকে কলাম, এবং কলামকে যদি আমরা সারিতে পরিবর্তন করে দিই তাহলে তখন এটার আমরা ট্রান্সপোজটা পাবো, এবং সেটার যদি আমরা ইনভার্স বের করি তাহলে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা হবে ওই ম্যাট্রিক্সের ইনভার্স বের করে ট্রান্সপোজ করলে যেটা পাওয়া যায় তার সমান। তো এইটা আহ কোনো কনফিউজ করতেছে কিনা তোমাদের আমাকে একটু জানাবা। আর 4 নাম্বার যে প্রপার্টিটা এটা একটু বলে নেই, সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ইনভার্স বিপরীত ক্রমে তাদের গুণফলের সমান। অর্থাৎ এ বি ইনভার্স তুমি যদি বের করো ওটা সমান হবে বি ইনভার্স এবং এ ইনভার্স এর গুণফলের সমান। আবার তুমি যদি বি এ ইনভার্স বের করো, বি ইনভার্স বের করলা তাহলে এটা হবে এ ইনভার্স
বি ইনভার্সের গুণফলের সমান। এখন এখানে আগে পরের ম্যাটারটা কি, কারণ যখন আমরা গুণ করব, গুণ করার ক্ষেত্রে কিন্তু প্রথম ম্যাট্রিক্স দ্বিতীয় ম্যাট্রিক্সটা ফ্যাক্ট, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইতে হয়। তাহলে এই হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এবং তার প্রাথমিক আলোচনা। এর মধ্যে তোমাদের কোনো কনফিউশন থাকলে বলো। স্যার 3 নাম্বারটা একটু বোঝাই দেন। 3 নাম্বারটা, আচ্ছা এটা বলতেছি। আর স্যার কথা শোনা যায় না। কথা শুনতে সমস্যা হচ্ছে? না স্যার। না শোনা যাচ্ছে। এটা তোমার, ধরো পার্টিকুলার কারো যদি প্রবলেম হয় তাহলে ওটা তোমার ওইখানে নেটের সমস্যার কারণে হতে পারে আর কি। আমার এখানে সমস্যা হলে তোমরা কেউ শুনতে পারবে না। যখন তোমরা কেউ শুনবা না তখন বুঝতে পারবা যে হ্যাঁ আমার এখানে প্রবলেম হয়েছে আর কি। আচ্ছা সমস্যা নাই, যেহেতু রেকর্ডেড থাকবে। যে অংশ গিয়ে তোমার সমস্যা হয়েছে ওই অংশটা তুমি আবার পুনরায় শুনে নিলে হবে বা দেখে নিলে হবে। 3 নাম্বার যে এটা এটা আমি আবার বলতেছি। ধরো একটা ম্যাট্রিক্স এ, এটা আমরা ধরলাম 1 2 3 4 2 5, আর হচ্ছে 2 3 1। এটা র্যান্ডম একটা ম্যাট্রিক্স নিলাম। এখন তুমি ধরো এটার বিপরীত, এটা ট্রান্সপোজ বের করবা। ট্রান্সপোজটা কি হবে? তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এটার সারিগুলা কলম করে দিতে হবে। 1 2 3, তারপরে 4 2 5, এরপর হচ্ছে 2 3 1। আর কলামগুলোকে সারি করে দিতে হবে। এটা সহজ নিয়মটা, যেটা যদি তোমাদের মনে থাকে, সেটা হচ্ছে একটা একটা করে সারি। যে প্রথম সারি এটা আমরা বানাই দিব প্রথম কলাম, দ্বিতীয় সারি এটা বানাই দিব দ্বিতীয় কলাম, তৃতীয় সারি এটা বানাই দিব তৃতীয় কলাম। এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা এখন বিপরীত ম্যাট্রিক্সের প্রপার্টি অনুযায়ী এই যে তুমি ট্রান্সপোজটা বের করলা, এইটার যদি ইনভার্স বের করো, এটা ইনভার্স মানে কি, যে এ ট্রান্সপোজ তার বিপরীত ম্যাট্রিক্স, তাহলে তার ইনভার্স ইকুয়ালস টু যা আসবে, রেজাল্টটা যা হবে, এইটা তুমি এই যে প্রথমে যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সটা থেকে সরাসরি যদি ইনভার্স করো, সরাসরি ইনভার্স করলে এখান থেকে তুমি ইনভার্স বের করলা, বের করে যে রেজাল্ট হবে তাকে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে ওইটা সেম হবে, মানে এই দুইটা জিনিস সেম হবে, এইটা আর এটা সেম হবে, একই ম্যাট্রিক্স পাওয়া যাবে, একই রেজাল্ট পাওয়া যাবে। এটাই হলো এখানে বলা হচ্ছে। বুঝা গেল? বলো, স্যার বুঝতে বুঝতে পারছো পারছি। কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আমরা ওই যে ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল এর আগে, ওইখানে এই যে সেম জিনিসটা দেখাতে বলছে, এই ম্যাট্রিক্স দিয়ে তার ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। তো ওইখানে আমরা এক্সাম্পল থেকে সরাসরি দেখতে পারবো আর কি, বা দেখাই দিব যে ট্রান্সপোজের ইনভার্স আর ইনভার্সের ট্রান্সপোজ সমান হয়। আচ্ছা এই ছিল আমাদের যে বৈশিষ্ট্যের অংশগুলা। এরপর আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের অংশ যাব বা নির্ণয়টা দেখব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের একটা ফর্মুলা আমরা ব্যবহার করি এখানে। আমাদের যে মেথডটা আমরা ব্যবহার করি সেই মেথডে, এটাকে অ্যাডজয়েন্ট মেথড বলা হয়। আচ্ছা আজকের ক্লাসের মূল অংশটাই হলো এটা। একটা তোমার পরীক্ষায় কি থাকবে, পরীক্ষায় একটা ম্যাট্রিক্স দিবে তোমাকে, দিয়ে বলবে যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা হচ্ছে আমার মূল কাজ, মানে আমরা এই যে যত কিছু জানতেছি বেসিক অংশ, এই মেইন এই কাজটা করার জন্য, যে আমাদের একটা ম্যাট্রিক্স দিলে আমরা যাতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। তো আজকের ক্লাসের পরের অংশে গিয়ে আমরা এই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। দেন আমরা দেখবো যে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা কিভাবে আসছে বা কিভাবে সামনের দিকে আসতে পারে। আচ্ছা তার আগে আমরা এখন জানবো যে এখানে আসলে প্রসেসটা কি, কি প্রসেস আমরা ফলো করব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার অনেকগুলো প্রসেস আছে, বাট তার মধ্যে ইন্টারমিডিয়েটে তোমাদেরকে অ্যাডজয়েন্ট মেথডটাই শেখানো হয়। আচ্ছা কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এ যদি ম্যাট্রিক্স হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা আমরা লিখি এ ইনভার্স। এটার ফর্মুলাতে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। সহজ ভাষায় বললে কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তাকে ওই ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করে দিলে, ম্যাট্রিক্সের মান বলতে ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান দ্বারা ভাগ করে দিলে যা পাওয়া যাবে সেটা হবে তার বিপরীত ম্যাট্রিক্স। তো ফর্মুলা বেসড যে অঙ্কগুলা, এই অঙ্কগুলা কিন্তু কম্পারেটিভলি আমাদের জন্য সহজ হয়। কেন সহজ হয়? কারণ আমরা দেখি ফর্মুলাতে কি আছে, ওই জিনিসটা আমরা বের করি, বের করে আমরা বসাই দেই, বসাই দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যায়। তাহলে তোমার বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে দুটা জিনিস লাগে। এক নাম্বার লাগবে হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, এ যদি ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ। 2 নাম্বার লাগবে হচ্ছে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এই দুইটা তুমি যদি বের করতে পারো তাহলে যে কোনো ম্যাট্রিক্স দিলেই তুমি তার বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবা, যদি বিপরীতকরণ যোগ্য হয়। তাহলে এখন এই দুইটা তুমি পারো কিনা। 1 নাম্বার যেটা মান নির্ণয়, এটা আমরা শুরুতেই দেখছি আজকে ক্লাসের, 3/3 আকারে যদি হয় তুমি পারবা। এখন 2 নাম্বার যেটা অ্যাডজয়েন্ট, এইটার ব্যাপারে ধারণাই এখন আমাদের হয় নাই।
যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আসলে কি। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে, এটা সিস্টেমেটিক্যালি আমাদের বের করতে হবে এমন একটা ম্যাট্রিক্স। সিস্টেমটা কি, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের আহ প্রত্যেকটা ভুক্তিকে, ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো থাকবে প্রত্যেকটা ভুক্তিকে রিপ্লেস করতে হবে, মানে তার জায়গায় আরেকটা মান বসাইতে হবে। কি মান বসাইতে হবে? ওই ভুক্তির সহগুণক। আমরা যে সহগুণকটা দেখলাম একটু আগে, যেমন আমরা এখানে যেটা দেখছি সহগুণের এখানে, যেমন ধরো এই যে প্রথম যে ভুক্তিটা ওয়ান, তাহলে এই ওয়ান কে আমরা সরাই দিব। সরাই দিয়ে কি লিখবো? ওয়ান এর সহগুণক লিখবো, যেটা হচ্ছে আমাদের -3। এটার অনুরাশি সহগুণক সেম। তাহলে ওয়ান এর পরিবর্তে -3 বসাইতে হবে, টু এর পরিবর্তে টু এর সহগুণক বসাইতে হবে, থ্রি এর পরিবর্তে থ্রি এর সহগুণক বসাইতে হবে, ফোর এর পরিবর্তে ফোর এর সহগুণক বসাইতে হবে। এইভাবে 9টা ভুক্তির পরিবর্তে ওই 9টা ভুক্তির সহগুণক বসাইতে হবে। বসাইলে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে সহগুণক ম্যাট্রিক্স। এই সহগুণক ম্যাট্রিক্সকে আমরা যদি ট্রান্সপোজ করে দেই, ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে কি, সারিকে কলাম, কলামকে সারি যদি করে দেই, যা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স অথবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ধাপ আকারে যদি বলি, তাহলে প্রথম ধাপ হচ্ছে একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করে ওই ভুক্তির পরিবর্তে ওই সহগুণকটা বসানো। 2 নাম্বার ধাপ হচ্ছে আমরা নতুন যেটা পাবো সেটাকে ট্রান্সপোজ করা, করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। সেই অ্যাডজয়েন্টকে আমরা যদি ওই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান দ্বারা ভাগ করে দেই, তাহলে যা আসবে সেটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা এই যে বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলা, তারপরে অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, কিভাবে বের করতে হবে, এই প্রসেসটা আমাদের মাথায় আসলো কিনা বা আমরা বুঝতে পারলাম কিনা? जी सर। जी सर। জি স্যার। বুঝা গেছে? जी यस सर। सर। আচ্ছা, তাহলে আমরা এটার সলিউশনে যাব। সলিউশনে যাওয়ার আগে তোমাদের আমি একটা ব্রেক দিচ্ছি 10 মিনিটস। এর মধ্যে পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, যা আলোচনা করা হলো পুরো জিনিসটা তোমরা 10 মিনিটের মধ্যে রিভিউ করে ফেলো। দেন এটার প্রয়োগে যাব আমরা, যে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়।